যুদ্ধের মুখে বিশ্ব নাকি কূটনীতির জয়? ইরানের ওপর হামলার হুমকির মাঝে তৃতীয় দফার আলোচনায় আমেরিকা ইরান, জেনেভায় ইরানের কৌশলী বার্তা। এদিকে দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংসের হুমকি, যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্কবার্তা। বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার বিস্ফোরণ ঘটালেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। জানাবো পারস্য উপসাগরে অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি, নীলচে শীতল জলরাশির নিচে লুকিয়ে আছে ইরানের এক অদৃশ্য ঘাতক। এরপর জানাবো ইরানের গোলকধাঁধায় কি আটকে যাচ্ছেন ট্রাম্প, বুশ থেকে ট্রাম্প, ইরান ইস্যুতে কি পুনরাবৃত্তি হচ্ছে ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষ থাকবে 40 চৌকি দখল, অসংখ্য হত্যা, পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা। যুদ্ধের মুখে বিশ্ব নাকি কূটনীতির জয়? জেনেভায় ইরানের কৌশলী বার্তা। মধ্যপ্রাচ্যে আবারও অশান্তির কালো মেঘ, মার্কিন হামলার আশঙ্কা, বিদেশি নাগরিকদের ইরান ছাড়ার তৎপরতা। কিন্তু ঠিক এই মুহূর্তে যখন বিশ্ব তাকিয়ে আছে যুদ্ধের দিকে, তখন সুইজারল্যান্ডের জেনেভা শহরে শুরু হয়েছে এক গুরুত্বপূর্ণ বৈঠক। যুদ্ধ নয়, কূটনীতির টেবিলে বসেছে ইরান। ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের তৃতীয় দফা পারমাণবিক আলোচনা শুরু হয়েছে। এই বৈঠকে উপস্থিত আছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরান নিজেই চেয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণের উপস্থিতি। প্রশ্ন হচ্ছে, যদি গোপন কিছু থাকত, তাহলে কি তেহরান আন্তর্জাতিক সংস্থাকে সামনে আনত? জেনেভার কূটনৈতিক পরিবেশ এখন উত্তেজনাপূর্ণ কিন্তু নিয়ন্ত্রিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি কূটনৈতিক সমাধান চান, কিন্তু একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন ইরান নাকি আবার পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করছে। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ তুলেছেন ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই কঠোর অভিযোগের মাঝেও ইরান আলোচনার টেবিলে বসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট বার্তা দিয়েছেন, আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, আমরা উদ্বেগ দূর করতে প্রস্তুত, কিন্তু আমাদের প্রযুক্তিগত অধিকার ছাড়ব না। এই বক্তব্যের মধ্যে রয়েছে আত্মবিশ্বাস। ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি বিদ্যুৎ, চিকিৎসা ও গবেষণার জন্য, অস্ত্র তৈরির জন্য নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র চায় না। আর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেই বহু আগেই পারমাণবিক অস্ত্রকে নৈতিকভাবে হারাম ঘোষণা করেছেন। অর্থাৎ এটি শুধু কৌশলগত বক্তব্য নয়, এটি আদর্শিক অবস্থান। বিশ্লেষকরা বলছেন ইরান এখন আন্তর্জাতিক মঞ্চে নিজেকে দায়িত্বশীল শক্তি হিসেবে উপস্থাপন করছে। যদি তারা যুদ্ধ চাইত, তাহলে আলোচনায় বসত না। যদি তারা গোপনে অস্ত্র বানাতে চাইত, তাহলে আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানাত না। ইরানের অবস্থান পরিষ্কার, হামলা হলে জবাব দেবে, কিন্তু প্রথম পছন্দ কূটনীতি। এটি আক্রমণাত্মক নয়, এটি প্রতিরক্ষামূলক নীতি। মধ্যপ্রাচ্যের বহু দেশ এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে। রাফায়েল গ্রোসি বলেছেন সমাধান চাইলে আলোচনার বিকল্প নেই। এতে বোঝা যাচ্ছে বিশ্ব চায় শান্তিপূর্ণ সমঝোতা, আর সেই পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে ইরান। আজ বিশ্ব একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে অভিযোগ, অন্যদিকে আলোচনার টেবিল, একদিকে হুঁশিয়ারি, অন্যদিকে কূটনৈতিক বার্তা। ইরান অন্তত বলছে তারা পারমাণবিক অস্ত্র চায় না, তারা আলোচনায় রাজি, তারা আন্তর্জাতিক নজরদারিতে প্রস্তুত। এখন প্রশ্ন, সংঘাত জিতবে নাকি কূটনীতি? বিশ্ব তাকিয়ে আছে জেনেভার দিকে। দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংসের হুমকি, যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্কবার্তা। বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার বিস্ফোরণ ঘটালেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কি বললেন তিনি, আর এর পেছনে কি বার্তা লুকিয়ে আছে? বুধবার পিয়ংইয়ংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে কিম জং উন বলেন তার বাহিনী চাইলে দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। শুধু দক্ষিণ কোরিয়া নয়, যুক্তরাষ্ট্রকেও ছাড় দেননি তিনি। কিম বলেন আলোচনায় বসতে হলে যুক্তরাষ্ট্রকে আগে শত্রু মনোভাব থেকে সরে আসতে হবে এবং উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। ভাষণে কিম স্পষ্ট করেন দুই দেশের সম্পর্ক শান্তিপূর্ণও হতে পারে, আবার শত্রুতামূলকও হতে পারে। সবকিছু নির্ভর করছে ওয়াশিংটনের অবস্থানের উপর। বিশ্লেষকদের মতে এই বক্তব্যে একদিকে যেমন হুমকি রয়েছে, অন্যদিকে আলোচনার দরজাও খোলা রাখা হয়েছে। অনেকে মনে করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক অবস্থানকে সামনে রেখে কিম কৌশলগত বার্তা দিয়েছেন। কুচকাওয়াজে প্রদর্শন করা হয় নতুন ও উন্নত অস্ত্র ব্যবস্থা,
এর মধ্যে রয়েছে পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে তৈরি স্বল্প পাল্লার মিসাইল, শক্তিশালী আর্টিলারি ইউনিট এবং কৌশলগত পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ পরিকল্পনা। কিম সেনাবাহিনীকে নির্দেশ দেন শত্রু মোকাবেলায় পারমাণবিক সক্ষমতা আরও বাড়াতে হবে। বার্তাটা ছিল পরিষ্কার, উত্তর কোরিয়া শুধু কথা বলছে না, শক্তিও প্রদর্শন করছে। এই অনুষ্ঠানে সবার নজর কাড়ে আরেকটি বিষয়। কিম জং উনের পাশে দেখা যায় তার কন্যা কিম জু একে। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন। বিশ্লেষকরা বলছেন এটি কেবল পারিবারিক উপস্থিতি নয়, বরং সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাকে প্রস্তুত করার ইঙ্গিত। একদিকে ধ্বংসের হুমকি, অন্যদিকে আলোচনার ইঙ্গিত। উত্তর কোরিয়ার এই অবস্থান কি নতুন সংঘাতের পূর্বাভাস, নাকি বড় কোনো কূটনৈতিক চাল? এখন নজর দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার দিকে। বিশ্ব রাজনীতির এই উত্তেজনা কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার অপেক্ষা। পারস্য উপসাগরে অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি। পারস্য উপসাগরের নীলচে শীতল জলরাশির নিচে নীরবে লুকিয়ে আছে এক অদৃশ্য ঘাতক। সাগরের তলদেশেও কি শুরু হতে যাচ্ছে নতুন যুদ্ধ? মার্কিন মাল্টিবিলিয়ন ডলারের রণতরী এক নিমিষেই কি ডুবে যেতে পারে সমুদ্রতলের ড্রোন হামলায়? ইরানের সমুদ্রতলের ড্রোন শক্তি। সামরিক বিশ্লেষকদের ভাষায় ইরান মোতায়েন করেছে মনুষ্যবিহীন ডুবোযান, আন্ডার ওয়াটার ড্রোন। বিশেষ করে IRGC বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সম্প্রতি উন্মোচন করেছে নতুন প্রজন্মের নাজির সিরিজের ডুবোড্রোন। গোয়েন্দা সূত্র বলছে 2023 সালে বন্দর আব্বাসে প্রকাশ্যে প্রদর্শন করা হয় নাজির 5 সিরিজের টর্পিডো স্টাইল ড্রোন। 200 মিটার পর্যন্ত গভীরে নামতে সক্ষম, টানা 24 ঘণ্টা সমুদ্রের নিচে চলাচল করতে পারে, ভারী বিস্ফোরক ও একাধিক ব্যাটারি বহনে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে পারস্য উপসাগরে অবস্থান করা মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলোর জন্য এটি বড় হুমকি। লক্ষ্যবস্তু মার্কিন রণতরী। বিশেষ করে আলোচনায় এসেছে মার্কিন রণতরী USS এব্রাহাম লিঙ্কন। বিশ্লেষকরা বলছেন এই ধরনের ডুবো ড্রোন একযোগে আক্রমণ করলে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকেও বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে। যদিও এমন হামলার কোনো নিশ্চিত প্রমাণ নেই, তবে উত্তেজনার প্রেক্ষাপটে সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না কেউ। আকাশে উত্তেজনার মধ্যেই ইরানের একটি শাহিদ নজরদারি ড্রোন ভূপাতিত করে মার্কিন F-35 লাইটনিং II যুদ্ধবিমান। এছাড়া ইরানি ড্রোনের মাধ্যমে মার্কিন রণতরীর কাছ থেকে নজরদারি ছবি সংগ্রহের দাবিও করেছে তেহরান। সামরিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের গোয়েন্দা তথ্য যুদ্ধ পরিস্থিতিতে টার্গেট নির্ধারণে বড় ভূমিকা রাখে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি স্নায়ুকেন্দ্র। বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয় স্ট্রেইট অফ হরমুজ দিয়ে। এই গুরুত্বপূর্ণ প্রণালীর কাছাকাছি অবস্থান করছে মার্কিন রণতরীসহ একাধিক যুদ্ধজাহাজ। মধ্যপ্রাচ্যে বর্তমানে প্রায় 4000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। জর্ডানের মুয়াফফাক সাল্টি এয়ারবেসে জড়ো হয়েছে 60টির বেশি যুদ্ধবিমান। অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতেও বেড়েছে সামরিক তৎপরতা। নতুন শক্তি যোগ দিচ্ছে। মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। ধারণা করা হচ্ছে ইসরায়েলের হাইফা বন্দরের কাছাকাছি অবস্থান নিতে পারে এই রণতরী, সম্ভাব্য ইরানি হামলা ঠেকাতে। সমুদ্রের নিচে ড্রোন, আকাশে স্টেলথ যুদ্ধবিমান, পানির উপর ভাসমান পারমাণবিক শক্তিধর রণতরী। পারস্য উপসাগর কি নতুন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে? ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই প্রস্তুতি নিচ্ছে, কিন্তু প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি কূটনীতিক সমাধানে থামবে, নাকি শুরু হবে সমুদ্রের তলদেশ থেকে এক ভয়ঙ্কর সংঘাত? ইরানের গোলকধাঁধায় কি আটকে যাচ্ছেন ট্রাম্প? ইরাক যুদ্ধের বিরুদ্ধে আমেরিকানদের ক্ষোভ, সেই ক্ষোভের ঢেউয়ে ভর করেই হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমেরিকা আর কখনো বিদেশের মাটিতে অন্তহীন যুদ্ধে জড়াবে না। কিন্তু আজ প্রশ্ন উঠছে, তিনি কি নিজেই হাঁটছেন সেই পথেই, যে পথ একসময় মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করেছিল জর্জ ডব্লিউ বুশের আমলে? মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে ইরানে হামলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। কিন্তু মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যে পরিমাণ নৌ ও বিমান শক্তি জড়ো করেছে তা 2003 সালের ইরাক আক্রমণের পর সবচেয়ে বড় সমাবেশ। এই বিশাল বাহিনী কূটনৈতিক চাপ সৃষ্টি করার হাতিয়ার, নাকি যুদ্ধের পূর্বাভাস? এখানেই শুরু হচ্ছে গোলকধাঁধা। ট্রাম্পের রাজনৈতিক ভিত্তি ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, যা বিদেশি যুদ্ধে জড়ানোর ঘোর বিরোধী। কিন্তু এখন যুদ্ধের হুমকি থাকলেও তার পক্ষে শক্তি জনমত তৈরি হয়নি। ইরাক যুদ্ধের আগে বুশ প্রশাসন মাসের পর মাস জনমত তৈরি করেছিল, যদিও পরে প্রমাণিত হয় সেই যুক্তির বড় অংশই ছিল ভুল গোয়েন্দা তথ্য। আজ ট্রাম্প প্রশাসনের অবস্থান সমালোচকদের মতে অস্পষ্ট এবং দ্ব্যর্থক।
স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউরোপ ও মার্কিন ঘাঁটির জন্য হুমকি। এখানেই ঐতিহাসিক মিল। 2002 সালে বুশ প্রশাসনও একইভাবে বলেছিল ইরাকি ক্ষেপণাস্ত্র সৌদি আরব ও ইসরায়েলে থাকা মার্কিন নাগরিকদের ঝুঁকিতে ফেলছে। প্রশ্ন হল, নিরাপত্তা হুমকির এই ভাষ্য কি আবারও এক নতুন যুদ্ধের ভিত্তি তৈরি করছে? ইরাক যুদ্ধের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল পরবর্তী পরিকল্পনার অভাব। ফলাফল গৃহযুদ্ধ, চরমপন্থার উত্থান, দীর্ঘ অস্থিতিশীলতা। ইরান ইরাকের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং জটিল রাষ্ট্র। তাহলে যদি শাসন ব্যবস্থা ভেঙে পড়ে তার পরিণতি কি হবে? এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও নেই। তবে কূটনীতি এখনও পুরোপুরি বন্ধ হয়নি। ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছে জেনেভায়। কিন্তু ট্রাম্প এমন একটি চুক্তি চান যা তিনি বিশ্ববাসীর সামনে বড় বিজয় হিসেবে তুলে ধরতে পারবেন। সমস্যা হল, তিনি নিজেই একসময় ব্যারাক ওবামা এর করা ইরান পারমাণবিক চুক্তি বাতিল করেছিলেন। এখন সেই ধরনের সমঝোতায় ফিরলে তা তার রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে দিতে পারে। সামরিক অভিযান ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে আকর্ষণীয় হতে পারে। ইরানের আঞ্চলিক প্রভাব দুর্বল হয়েছে। দেশের ভেতরেও অসন্তোষ রয়েছে। যদি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যায় তাহলে তা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। কিন্তু ইতিহাস বলে, যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন। ট্রাম্প কি হতে চান সেই প্রেসিডেন্ট যিনি আয়াতুল্লাহদের ক্ষমতা থেকে সরিয়েছেন? একটি কৃতিত্ব যা জিমি কার্টার থেকে জো বাইডেন কেউ অর্জন করতে পারেননি। নাকি তিনি ইতিহাসে আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধের দায় নিয়ে সহনীয় হবেন? ইরানের গোলকধাঁধা জটিল। ভুল এক পদক্ষেপ আর বদলে যেতে পারে পুরো বিশ্ব রাজনীতির মানচিত্র। বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটনের সিদ্ধান্তের দিকে। 40 চৌকি দখল, অসংখ্য হত্যা। পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা। খাইবার পাখতুনখাওয়ায় 40 সীমান্ত সেনা চৌকি দখল এবং অসংখ্য হত্যা ও পাকিস্তানি সেনা জীবিত ধরে নেয়ার দাবি করেছে আফগানিস্তান। গত সপ্তাহের বিমান হামলার জবাবে বৃহস্পতিবার রাতে অতর্কিত এই হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া পোস্টে দাবি করেন, তীব্র সংঘর্ষে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক সেনা নিহত হয়েছেন এবং কিছু সেনাকে জীবিত আটক করা হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার রাত থেকে সীমান্ত এলাকায় তীব্র সংঘর্ষ শুরু হয়। গত রোববার নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার জবাব হিসেবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলার সময় সীমান্তের অন্তত 40টি সেনা চৌকি দখলে নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান পাল্টা দাবি করেছে আফগানিস্তানের বিপুল সংখ্যক সেনা নিহত হয়েছে এবং সীমান্তের অসংখ্য চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে। সূত্র তোলো নিউজ, উয়ান।